টি-20 বিশ্বকাপের জন্য বাংলাদেশের 15 সদস্যের দল ঘোষণা, শান্ত অধিনায়ক সহ অধিনায়ক তাসকিন। 3 দিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ, বললেন ওবায়দুল কাদের। কুতুবদিয়া থেকে লাইটার জাহাজে চট্টগ্রামের পথে মুক্ত জাহাজ এমভি আব্দুল্লাহর নাবিকরা। বিকেল নাগাদ সাক্ষাৎ হচ্ছে পরিবারের সাথে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শুরুতেই টি-20 বিশ্বকাপ প্রসঙ্গ। চমক ছাড়াই আইসিসি টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। মিরপুর স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করা দলে আছেন চোট শঙ্কায় থাকা তাসকিন আহমেদ। বাংলাদেশের এই অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডারই বিশ্বকাপে টাইগারদের সহ অধিনায়ক। অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন শান্ত। দলে আরও আছেন লিটন দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, জাকের আলী, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান, শেখ মেহেদী হাসান, তানজিম সাকিব ও তানভীর ইসলাম। 15 সদস্যের দলে নেই অলরাউন্ডার সাইফুদ্দিন ও মিরাজ। রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেনকে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে 3 ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ দল। যুক্তরাষ্ট্রের হিউস্টনে বাংলাদেশের ম্যাচগুলো হবে 21, 23 ও 25 মে। সবকটি ম্যাচই বাংলাদেশ সময় রাত 9টায়। দর্শক, বিশ্বকাপের দল ঘোষণার খবর সংগ্রহে এখন মিরপুরে বিসিবি কার্যালয়ে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার মনির হোসেন খান। সরাসরি কথা বলবো তার সাথে। মনির, তাসকিনের ইনজুরি নিয়ে আসলে কি তথ্য জানিয়েছেন নির্বাচকরা এবং সাইফুদ্দিনকে কেন দলে রাখা হয়নি? আরও একটু জানাবেন যে নির্বাচকরা বিশ্বকাপের ফলাফল নিয়ে আসলে কতটুকু আশাবাদী? মামুন, জানেন যেটা যে আজকে বিশ্বকাপের স্কোয়াডটা দেওয়া হয়েছে, এই স্কোয়াডটা কিন্তু একদিন পরে আগেই দেওয়ার কথা ছিল, গত সোমবার দিনই দেওয়ার কথা ছিল, কিন্তু দেওয়া যায়নি। অ্যাকচুয়ালি তাসকিনের ইনজুরির আপডেটটা জানার জন্যই, তাসকিনের যে সাইড স্ট্রেনের সমস্যা সেইটার জন্যই অপেক্ষা করেছেন এবং শেষ পর্যন্ত তাকে দলে রেখেছেন এবং দলের ভাইস ক্যাপ্টেন হিসেবে কিন্তু তাকে দলে রাখা হয়েছে। যদিও প্রধান নির্বাচক গাজী আশরাফ লিপু জানিয়েছেন যে বিশ্বকাপের আগে যে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজটা, সেখানে কিন্তু তাসকিনের খেলার সম্ভাবনা একেবারেই নেই। সেই জন্য কিন্তু 2জন স্ট্যান্ড বাই ক্রিকেটারও নেওয়া হয়েছে, একজন স্পিনার তানভীর, আরেকজন হচ্ছে আফিফ হোসেন, যদিও এবং একজন পেসার হাসান মাহমুদ এবং আরেকজন আফিফ হোসেন ব্যাটসম্যান। তো তারপরে তাসকিনকে রাখা হয়েছে কারণ তাসকিনের সাম্প্রতিক যে ফর্ম সেইটার বিবেচনা করেই রাখা হয়েছে। যদিও প্রধান নির্বাচক আফসোস করেই বলেছেন যে শেষ ম্যাচটায়, চতুর্থ ম্যাচটায় জিম্বাবুয়ের বিপক্ষে যদি তাকে না খেলানো হতো তাহলে হয়তো এই ইনজুরি সমস্যাটা নাও হতে পারতো। সেই জায়গায় তার একটু আফসোস আছে। তারপরেও তাসকিন যেহেতু এই মুহূর্তে বাংলাদেশের সেরা পেসার, বাংলাদেশের সেরা পারফর্মার, তাই তাকে রাখতেই হচ্ছে টিমে। আর দ্বিতীয়ত যেটা হচ্ছে যে সাইফুদ্দিন এবং তানজিম সাকিবের বিষয়টা এসেছে। সবাই ধারণা করেছিল যে অলরাউন্ডার বিবেচনায় সাইফুদ্দিন হয়তো বিশ্বকাপের টিমটায় থেকে যাবেন এবং গত 30 তারিখে যে বিশ্বকাপের জন্য যে আইসিসিকে যে দলটা দেওয়া হয়েছিল সেইখানে কিন্তু সাইফুদ্দিনেরই নাম ছিল, তানজিম সাকিব নয়। তারপরও শেষ মুহূর্তে সাইফুদ্দিন বাদ পড়েছেন। টিম ম্যানেজমেন্ট বিবেচনা করেছেন আসলে সে ডেথ ওভারে তানজিম সাকিবের যে বোলিংটা সেইটা সাইফুদ্দিনের চাইতে অনেক বেশি ইফেক্টিভ, অনেক বেশি কার্যকরী বিবেচনায় তানজিম সাকিবকে নেওয়া হয়েছে। এই বিবেচনাটা যদিও তানজিম সাকিব যে খুব বেশি ভালো করেছেন শেষ 2টা ম্যাচে তা না, তারপরেও এর আগের পারফরমেন্স বিবেচনা করে তানজিম সাকিবের উপরে ভরসা তারা রেখেছেন। আরেকটা বিষয় হচ্ছে যে দল নিয়ে কথা হয়েছে যে এই দলটার প্রতি আসলে কতটুকু, ক্যাপ্টেন যেখানে বলছেন যে বেশি আশা করা যায় না, সেইখানে কিন্তু প্রধান নির্বাচক বলেছেন যে আশা করা আসলে বাস্তবসম্মত হবে না, কিন্তু তারপরেও গ্রুপ স্টেজ পার হওয়াটাই মূল চ্যালেঞ্জ হবে। সেইখানে যদি যে সাউথ আফ্রিকার মতো বড় টিম আছে তাদেরকে হারানোর সম্ভাবনা যদিও কম, তারপরেও তারা চেষ্টা থাকবে যে যতগুলো ম্যাচ জিতে সাফল্যটা, বাংলাদেশের যে টি-20 ওয়ার্ল্ড কাপে যে সাফল্য, 2টা ম্যাচ জয় সর্বোচ্চ, সেটা যেন ছাপিয়ে যাওয়া যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাদের মূল বিষয়।
3 দিনের সফরে ঢাকা এসেছেন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের উত্তর আমেরিকা ডেস্কের মহাপরিচালক খন্দকার মাসুদুল আলম। গত 7 জানুয়ারির দ্বাদশ সংসদ নির্বাচনের পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে এটি তার প্রথম সফর। সফরে তিনি ব্যবসা বিনিয়োগ, নিরাপত্তা, প্রতিরক্ষা, জলবায়ু পরিবর্তন, নাগরিক অধিকার সহ দুই দেশের অগ্রাধিকারের বিভিন্ন বিষয়ে সরকারি ও বেসরকারি পর্যায়ে আলোচনা করবেন। জানা গেছে আজ রাতে তিনি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের দেওয়া এক নৈশ ভোজে যোগ দেবেন। আগামীকাল ডোনাল্ড লু প্রথমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে এবং পরে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করবেন। পরে তিনি পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সঙ্গে সাক্ষাৎ করবেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ভিসা নীতি ও স্যাংশনের পরোয়া করে না বাংলাদেশ। সরকার কাউকে দাওয়াত করে আনছে না। প্রশ্ন করেন ডোনাল্ড লুকে নিয়ে বিএনপির এত মাতামাতি কেন। ওবায়দুল কাদের বলেছেন, ওপরে ওপরে পাত্তা দেয় না বললেও বিএনপি তলে তলে আবার কি করছে তা বোঝা দেয়। সব হারিয়ে দলটি এখন খড়কুটো ধরে বাঁচতে চাইছে। তাইমুর রশিদের রিপোর্ট। সচিবালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের সাথে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর সফর নিয়ে আলোচনার কিছু নেই, এটি রুটিন আসা যাওয়া। লুর সফর নিয়ে বিএনপির ভূমিকা সন্দেহজনক বলে মত তার। তারা উপরে উপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কি করে সেটা তো বলা মুশকিল। আমি প্রতিদিনই না, কারণ একটা দেশের তিনি পররাষ্ট্রমন্ত্রীও না, একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী, তাকে নিয়ে বাংলাদেশে তো মাতামতি করবে। তার প্রয়োজনে সে আসছে, তাদের এজেন্ডা আছে এখানে। সম্পর্ক যখন তাকে সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা থাকে, তো সেটা তারা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি, আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসা নীতি এগুলো আমরা কেয়ার করি। ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভারতীয় পণ্য বর্জনের আন্দোলন উদ্ভট চিন্তা, ব্যর্থ চেষ্টা। আবারও প্রশ্ন রাখেন, 15 বছর কেটে গেল, বিএনপির আন্দোলন কবে? ইদানিংকালে তারা ঢাকায় 2টি সমাবেশ করেছে, 2টি সমাবেশই ফ্লপ করেছে, এটা আপনারা দেখেছেন। মানে এই আন্দোলনে তাদের কর্মীরও এখন এত হতাশ যে কর্মীরাও এখন নেতাদের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। বিএনপি এখন আসলে সব হারিয়ে খড়কুটো ধরে বাঁচতে চায়। মেট্রো রেলে ভাড়ার উপর 15% ভ্যাট আরোপ বাস্তবসম্মত নয়। জনবলের ঘাটতি সত্ত্বেও মহাসড়কে গতিসীমার সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার কঠোর থাকার চেষ্টা করবে বলেও জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের সিদ্ধান্ত বাস্তবায়নে আমরা এ ব্যাপারে অত্যন্ত সিরিয়াস। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায় বলেছেন, বিদেশি শক্তির ইন্ধন যেদিন বন্ধ হবে সেদিন আওয়ামী লীগও নিঃশেষ হয়ে যাবে। বিদেশিদের উপর নির্ভর করে ক্ষমতায় থাকা যাবে, কিন্তু জনগণের মন পাওয়া যাবে না। মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়শ্বর চন্দ্র রায় বলেন, বর্তমান সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয়। গণতন্ত্র নিয়ে মানুষের মধ্যে যে আস্থা ছিল তা আস্থা কুড়ে নিক্ষেপ করেছে সরকার। শুধু জনগণ নয়, আওয়ামী লীগের লোকেরাও ভোট বর্জন করেছে। গয়েশ্বর বলেন, আওয়ামী লীগের পরবর্তী অধ্যায় কেমন হবে তা তাদের ভাবা দরকার। এটা উপলব্ধি করতে পারলে দলটির রাজনীতি অবশিষ্ট থাকবে। 1971 সালের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের পরিবারের ভূমিকা কি ছিল সেই প্রশ্ন তোলেন গয়েশ্বর চন্দ্র রায়। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার জন্য গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ বরাদ্দের ক্ষেত্রে নীতিমালা মানা হচ্ছে না বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। সকালে রাজধানী ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। টিআইবি জানিয়েছে, গ্রিন ক্লাইমেট ফান্ড থেকে তহবিল পাওয়ার যোগ্য এমন 154টি দেশের মধ্যে 25টি দেশ প্রকল্প পায়নি। এছাড়া বেশি ঝুঁকিপূর্ণ 96টি দেশের মধ্যে 8টি দেশ প্রকল্প পায়নি। এ সময় বাংলাদেশের সরকার এবং সংশ্লিষ্ট অংশীজনের
সংরক্ষণের বিবেচনার জন্য কিছু সুপারিশ করেছে টিআইবি। এর মধ্যে রয়েছে মাঠ পর্যায়ের প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম তদারকির জন্য জিসিএফ মানদণ্ড অনুসরণ করে নিজস্ব একটি নির্দেশিকা তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী নিয়মিত তদারকি করতে হবে। টিআইবি বলছে, কারিগরি সক্ষমতা বৃদ্ধির জন্য ন্যাশনাল ডেজিগনেটেড এনটিটি বা এনডিএতে জলবায়ু পরিবর্তন এবং গ্রিন ক্লাইমেট ফান্ড জিসিএফ সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা সম্পন্ন জনবল নিয়োগ দিতে হবে। আমাদের মূল লক্ষ্য হচ্ছে যে বাংলাদেশে যে জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে যে অর্থায়ন প্রয়োজন, যেটি অর্থায়ন করার জন্য আন্তর্জাতিক শক্তিগুলো প্রতিজ্ঞাবদ্ধ, বিশেষ করে যারা পরিবেশ দূষণের জন্য জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী সেই সমস্ত দেশগুলো, এবং তাদের যে অর্থ অঙ্গীকারকৃত অর্থ সেটি জিসিএফ এর মাধ্যমে সিংহভাগ আসার কথা। সেই জিসিএফ যদি সুশাসনে ব্যর্থ হয়, স্বচ্ছতা না থাকে, সেখানে যদি সক্রিয়তা না থাকে, তাহলে এবং সেখানে যদি নিজেদের নীতি কাঠামো লঙ্ঘন হয়, যেটি আমরা দেখেছি, তাহলে সেখানে কিন্তু আমাদের নীরব থাকার কোনো সুযোগ নাই। নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল আল আনসার ফিল হিন্দাল শারকিয়ার পলাতক জঙ্গিরা নতুন করে আবারও সদস্য সংগ্রহ করছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার ও ডিবি প্রধান হারুনুর রশিদ। সোমবার রাতে রাজধানীর গাবতলী ও কল্যাণপুর থেকে জঙ্গি সংগঠনটির 3 সদস্যকে গ্রেফতারের পর মঙ্গলবার দুপুরে রাজধানীর মিন্টু রোডে টিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। গ্রেফতার আমির হোসেন ও মশিউর রহমান ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করলেও গোপনে কর্মী সংগ্রহে কাজ করেন। ডিবি প্রধানের দাবি এমনই। তিনি বলেন, গ্রেফতার হাবিবুর রহমানকে প্রশিক্ষণের জন্য কুকি চীনের কাছে পাঠিয়ে দেওয়ার সব ধরনের প্রস্তুতি শেষ করেছিল তারা। হারুনুর রশিদ বলেন, জঙ্গি সংগঠনটির 53 সদস্যের মধ্যে 49 জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। তারা তাদের এখন নতুন করে তারা যে কর্মী সংগ্রহ, এটাই তাদের মূল উদ্দেশ্য, যে কর্মী সংগ্রহ করে এই কর্মীগুলিকে তারা একদিকে তারা ওই চাকরি করে, ইসলামী ইন্স্যুরেন্সগুলোর চাকরি করে, আর এদিকে আস্তে আস্তে কর্মীগুলি পাঠায় ওইখানে এবং টাকাটা তারা বিয়ার করে। আর বম সম্প্রদায়েরা মনে করছেন বিচ্ছিন্নবাদীরা যে আমরা তো প্রশিক্ষণ দিয়ে প্রশিক্ষণ হচ্ছে, বাকি আমরা কিছু খাবারও পাচ্ছি, কিছু টাকাও পাচ্ছি। সোমালি জলদস্যুদের হাত থেকে মুক্ত জাহাজ এমভি আবদুল্লাহর নাবিকরা আজ বিকেলে ফিরছেন স্বজনদের কাছে। সব প্রক্রিয়া শেষ করার পর আজ বেলা 11টায় এমভি আবদুল্লাহর আগের নাবিকরা লাইটার জাহাজ যোগে চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে রওনা হন। বিকেল 4টা নাগাদ তারা চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার জেটি এনসিটিতে পৌঁছাবেন। এমভি আবদুল্লাহ জাহাজ সোমবার সন্ধ্যায় বঙ্গোপসাগরের কুতুবদিয়ায় নোঙর করে। কেএসআরএম গ্রুপের মিডিয়া অ্যাডভাইজার মিনহাজুল ইসলাম জানান, লাইটার জাহাজে কুতুবদিয়ায় গিয়ে আবদুল্লাহ জাহাজে সোমবার নতুন 23 জন নাবিক যোগ দেওয়ার পর জিম্মি দশা থেকে মুক্ত নাবিকরা দায়িত্ব হস্তান্তর করেন। কেএসআরএম গ্রুপ জানায়, জাহাজটিতে 56,391 টন চুনাপাথর রয়েছে। কুতুবদিয়ায় কিছু পণ্য খালাস করে পতেঙ্গার কাছাকাছি বঙ্গোপসাগরের বন্দরে জলসীমায় আনা হবে, সেখানে বাকি পণ্য খালাস করা হবে। গেল 12 মার্চ ভারত মহাসাগর থেকে এমভি আবদুল্লাহকে ছিনতাই করে সোমালি জলদস্যুরা। 33 দিনের মাথায় গত 13 এপ্রিল দিবাগত রাতে জাহাজটি মুক্ত হয়। চট্টগ্রাম থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ ভোর 4টায় প্রথম ফ্লাইটে 398 জন হজযাত্রী নিয়ে মদিনার উদ্দেশ্যে যাত্রা করেছে এই বিমানটি। চট্টগ্রাম থেকে মোট 22টি ফ্লাইটে 8000 হজযাত্রী সরাসরি যাবেন জেদ্দা ও মদিনায়। এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চট্টগ্রাম মদিনা হজ ফ্লাইটের উদ্বোধন করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। পরে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন ও ফুলেল শুভেচ্ছা জানান তিনি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পরিচালনায় এবছর হজযাত্রীদের জন্য চট্টগ্রাম থেকে সরাসরি সৌদি আরব যাবে 22টি ফ্লাইট। এর মধ্যে 20টি ফ্লাইট জেদ্দায় এবং 2টি ফ্লাইট যাবে মদিনায়। ক্ষুদ্র ব্যবসায়ীরা যাতে সহজে ব্যবসা করতে পারে সেজন্য সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশা দিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। সিপিডি, এবিসিসিআই ও জিআইজেড এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রতিমন্ত্রী একথা বলেন। জানান, নির্দিষ্ট দেশের উপর নির্ভরশীলতা কমাতে আমদানির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ব্যবসা বাণিজ্য প্রসারে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। এ সময় এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম বলেন, পদ্ধতিগত জটিলতার কারণে এই দেশে বিদেশি বিনিয়োগ আসছে না, এজন্য ভ্যাট ট্যাক্স সহ সব ক্ষেত্রে অটোমেশন প্রয়োজন। আর সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেছেন, ডলার জটিলতায় আমদানি রফতানি বাধাগ্রস্ত হচ্ছে, ব্যাংক ঋণের সুদের হার বাড়ার কারণে প্রতিনিয়তই ব্যবসার খরচ বাড়ছে। এবং অ্যাসোসিয়েশনগুলোকে অনুরোধ করব, যেহেতু এটা বাণিজ্য মন্ত্রণালয়,
আপনারা শুধুমাত্র প্রবলেম নিয়ে আসবেন না, সাথে সলিউশন নিয়ে আসবেন। সবচেয়ে বড় কথা, সেলফ রেগুলেটরি অর্গানাইজেশন এসআরও হিসাবে অ্যাসোসিয়েশনগুলা কাজ করতে হবে। আপনার কমপ্লায়েন্স আপনাদেরকে করতে হবে, যাতে আরেকজনকে আপনার কমপ্লায়েন্সের জন্য আপনাকে বলতে না হয়। একজন অসৎ ব্যবসায়ীর জন্য ওই কমিউনিটি ব্যাড নেম ক্রিয়েট করে। একটা রানা প্লাজার কথা কিন্তু আজকেও আমাদের শুনতে হচ্ছে। এই ছিল এখনকার মতো, পরে সংবাদ বিকেল 4টায়। এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকা অসংখ্য ধন্যবাদ।